আসসালামু আলাইকুম। সমাজ চেনার সহজ উপায় শীর্ষক আজকের এই ভিডিও ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রামের ভাষায় একটি কথা আছে, সমাস চিনতে নাকি লাগে ছমাস। কথাটি সত্য হলেও আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাত্র 6 মিনিটে সমাস নির্ণয় করা যায়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি 6 মিনিটের মধ্যেই আপনারা জেনে যাবেন যে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজ টেকনিকে আমরা সমাস নির্ণয় করতে পারি। সমাস কয় প্রকার? হ্যাঁ, সমাস হলো 6 প্রকার। প্রথমে আসছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসের দ্বি শব্দটির মানে কি? দ্বি মানে নিশ্চয়ই দুই। সুতরাং যে সমাসে প্রথমে সংখ্যা থাকবে সেটাকে এখন থেকে আমরা দ্বিগু সমাস ধরে নিতে পারবো। অর্থাৎ যে শব্দ সংখ্যা প্রকাশ পাবে এখন থেকে সেটাকেই দ্বিগু সমাস বলে ধরে নেবেন। যেমন শতাব্দী কোন সমাস? শতাব্দী শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? শত অব্দের সমাহার। এখানে প্রথমে আছে শত মানে 100, যা একটি সংখ্যা। এমনি ভাবে ত্রিপদী শব্দের প্রথমে আছে ত্রি মানে 3, যা একটি সংখ্যা। সুতরাং এখন থেকে যে সমস্ত শব্দের প্রথমে সংখ্যা থাকবে সেগুলোকে আমরা দ্বিগু সমাস বলে ধরে নেব। আপনারা ব্যাকরণ বই খুলে বইয়ের সঙ্গে এই ধরনের শব্দগুলোকে দ্বিগু সমাস বলে ধরে নেবেন। এরপর আসছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস চেনার সহজ উপায় হলো, কর্মধারয় সমাসে এই শব্দগুলো থাকবেই, যে, যিনি, যারা। আবারও বলছি, যে, যিনি, যারা থাকলে আমরা ধরে নেব কর্মধারয় সমাস। যেমন চালাক চতুর কোন সমাস? ব্যাস বাক্য নির্ণয় করলে আমরা পাচ্ছি যে চালাক সে চতুর। সুতরাং এখানে যে শব্দটি আছে। সুতরাং এই চালাক চতুর শব্দটি নিঃসন্দেহে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের ভাগগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। প্রথমে আসি মধ্যপদলোপী কর্মধারয় সমাসে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে যে সমাসের মধ্যপদ লোপ পাবে তাকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ যেখানে মাঝখানের পদটা চলে যায় সেটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন সিংহাসন কোন সমাস? সিংহাসন দ্বারা ভাঙলে পাচ্ছি সিংহ চিহ্নিত যে আসন। এখানে দেখেন সিংহ চিহ্নিত যে আসন, এখানে মধ্যপদে কি আছে? চিহ্নিত এবং যে মধ্যপদ লোপ পেয়ে থাকলো সিংহ এবং আসন। যে দুই সমাসের মধ্যপদ লোপ পেয়েছে তাই এটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এবার আসুন উপমান কর্মধারয় সমাসে। উপমান কর্মধারয় সমাস হচ্ছে ব্যাস বাক্যের কথাটি যদি সত্য বা সমান হয় তাহলে উপমান কর্মধারয় সমাস হয়। যেমন অরুণের ন্যায় রাঙ্গা। এখানে দেখেন অরুণের ন্যায় রাঙ্গা, অরুণ রাঙ্গা। অরুণের ন্যায় রাঙ্গা কথাটি পরিপূর্ণরূপে সত্য, কেননা অরুণ মানে লাল আর রাঙ্গা মানেও লাল। সুতরাং অরুণের ন্যায় রাঙ্গা, অরুণ রাঙ্গা শব্দটি উপমান কর্মধারয় সমাস। এর পরবর্তী উদাহরণ আসতেছে আপনাদের তুষারের ন্যায় শুভ্র। তুষারের ন্যায় শুভ্র, এখানে দেখেন তুষার শুভ্র, এই কথাটিও সত্য, কেননা তুষার মানেও সাদা, শুভ্র মানেও সাদা। অতএব আমরা ধরে নেব ব্যাস বাক্যের কথাটি সত্য হলে সেটি উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসের আরেকটা উদাহরণ হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। যেমন তুষারের ন্যায় শুভ্র, তুষার শব্দটি নাউন, শুভ্র শব্দটি অ্যাডজেক্টিভ। অরুণের ন্যায় রাঙ্গা, অরুণ শব্দটি নাউন, রাঙ্গা শব্দটি অ্যাডজেক্টিভ। সুতরাং নাউন প্লাস অ্যাডজেক্টিভ মিলে যে সমাস হবে সেটা উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ নাউন প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান উপমান কর্মধারয় সমাস। এবারে আসুন উপমিত কর্মধারয় সমাসে। উপমিত কর্মধারয় সমাস বলতে আমরা বুঝবো ব্যাস বাক্যের কথাটি যদি মিথ্যা বা অসমান হয়, অর্থাৎ সত্য না হয়, তাহলে সেটা উপমিত কর্মধারয় সমাস হয়। উদাহরণস্বরূপ মুখ চন্দ্রের ন্যায়। মুখ চন্দ্র, এখানে দেখেন মুখ কখনো চাঁদ হতে পারে না। মুখ আলাদা জিনিস, চাঁদ আলাদা জিনিস। অর্থাৎ এখানে ব্যাস বাক্যের কথাটি অসমান। যেমন পুরুষ সিংহের ন্যায়। সিংহ কখনো পুরুষ হতে পারে না, কারণ পুরুষ হচ্ছে একটা উদাহরণ, সিংহ হচ্ছে আর একটা উদাহরণ। সুতরাং পুরুষ সিংহ, এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এখানে বোঝার আরেকটি উপায় হচ্ছে যে নাউন প্লাস নাউন। এখানে দেখেন পুরুষ শব্দটি নাউন, সিংহ শব্দটিও নাউন। এই নাউন প্লাস নাউন মিলে যে সমাস হবে সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস।
এবারে আসুন রূপক কর্মধারয় সমাসে। রূপক কর্মধারয় সমাসে বিষাদ রূপ, বিষাদ সিন্ধু, এটি কোন সমাস? বিষাদ সিন্ধু হচ্ছে রূপক কর্মধারয় সমাস। কেননা বিষাদ সিন্ধুটিতে বিষাদ রূপ সিন্ধু এই শব্দটিকে আমরা পাচ্ছি বিষাদ সিন্ধু রূপে। সুতরাং আমরা ধরে নেব যে রূপ কথাটি থেকে যে সমাস হয় সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এই রূপ মন মাঝি, মন রূপ মাঝি, এর হচ্ছে দুঃখানল, দুঃখ রূপ অনল, ক্রোধানল, ক্রোধ রূপ অনল ইত্যাদি। এবারে আসুন তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাস আমরা ধরে নিতে পারি যে 8 প্রকার তৎপুরুষ সমাসের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে উপপদ তৎপুরুষ সমাস। আমরা এখন দেখে নেব উপপদ তৎপুরুষ সমাস কি। এক কথায় প্রকাশ দিয়ে যত শব্দ থাকবে সব উপপদ তৎপুরুষ সমাস। যেমন যে জলে যে চলে, জল চর, জল দেয় যে, জলত পঙ্কে পঙ্ক, জন্মে যা পঙ্ক, ছা দিয়ে পোটা, ছা পোটা, ছা থেকে উৎপন্ন, ছা পোকা, ধামা ধরা, ধামা ধরে যে, ইত্যাদি সবগুলো উপপদ তৎপুরুষ সমাস। এবার আসেন বহুব্রীহি সমাসে। যে সমাস পূর্বপদ এবং পরপদ কোনটি অর্থ না বুঝিয়ে তৃতীয় পক্ষ অর্থাৎ সমস্ত পদকে বুঝিয়ে থাকে তাকে বহুব্রীহি সমাস বলে। আবারও শোনেন, যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনটিরই অর্থ না বুঝিয়ে তৃতীয় পক্ষ অর্থাৎ সমস্ত পদকে বুঝিয়ে থাকে তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন খোশ মেজাজ যার, খোশ মেজাজ। এখানে খোশ এবং মেজাজ কোনটির অর্থ না বুঝিয়ে একটা সমস্ত পদের অর্থ বোঝাচ্ছে খোশ মেজাজ। সমাস। নিত্য সমাসের নিম্নোক্ত 6টি উদাহরণের বাইরে আর কোনো উদাহরণ আসে না। তো যেভাবে মনে রাখবেন নিত্য সমাস, নিত্য সমাস মনে রাখার জন্য নিচের কৌশলটি অবশ্যই অবলম্বন করবেন। আমরা গ্রামে নিত্য কালসাপ দর্শন করি 92 টাকার টিকেটে। আমরা গ্রামে নিত্য কালসাপ দর্শন করি 92 টাকার টিকেটে। এখানে আমরা, আমি, তুমি ও সে, আমরা, গ্রামে, গ্রামান্তর, গৃহান্তর, নিত্য, নিত্য সমাস। কালসাপ, কালসাপ নিত্য সমাস। দর্শন, দর্শন মাত্র নিত্য সমাস। 92, 2 এবং 90 এই শব্দগুলো সবগুলোই নিত্য সমাসের উদাহরণ। এবারে আসুন প্রাদি সমাসে। প্রাদি সমাসের সাথে অব্যয়ভাব সমাসের উদাহরণের কিছুটা মিল আছে। যেমন প্রাদি সমাস ভালো মতো জানতে পারলে আমাদের অব্যয়ভাব সমাস নিয়েও আর কোনো কনফিউশন থাকবে না। আর যেমন উদাহরণগুলো দেখেন, এই বাইরে আমরা যে উদাহরণগুলো এখন দেখব এর বাইরে প্রাদি সমাস থেকে আর কোনো উদাহরণ আসে না। যেমন বচন মিয়া প্রভাতে পরিভ্রমণ করে শরীরে গতি ও তাপ উৎপাদন করলো। বচন মিয়া প্রভাতে পরিভ্রমণ করে শরীরে গতি ও তাপ উৎপাদন করলো। বচন, প্রবচন, প্রভাতে, প্রভাত, পরিভ্রমণ, গতি, প্রগতি, তাপ, অনুতাপ। এই শব্দগুলো সবগুলোই প্রাদি সমাস। এবারে আসুন অব্যয়ভাব সমাসে। মনে রাখবেন অব্যয়ভাব সমাসের আগে এই সমস্ত উপসর্গগুলো বসে: উপ, প্রতি, নি, আ, উত, অনু, পরি, প্র। যেমন উপসর্গগুলোতে একটু সিরিয়ালি উদাহরণ দেখে নেন। উপকণ্ঠ, উপকূল, উপশহর, উপগ্রহ, উপনদী, উপবন। প্রতি দিয়ে প্রতি, প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতিবাদ, প্রতিকূল, প্রত্যুত্তর, প্রতিবিম্ব। নি দিয়ে নিরামিষ, নির্ভাবনা, নির্জল, নিরুৎসাহ। আদি, আপাদমস্তক, আনত, আরক্তিম, আমরণ। উৎ দিয়ে উদ্বেল, উশৃঙ্খল। অনু দিয়ে অনুক্ষণ, অনুগমন, অনুধাবন। পরি দিয়ে পরিপূর্ণ, প্র দিয়ে পরোক্ষ। এখানে ব্যতিক্রম উদাহরণ আছে 2টি। যেমন যথা, যথারীতি, যথাসাধ্য, যথাবিধি, যথাযোগ্য। তো কঠিন ভাবে আমরা আর সমাস উদাহরণের দিকে না গিয়ে যে সহজ উদাহরণগুলো দেওয়া হলো এই উদাহরণগুলো লক্ষ্য রাখলেই আপনারা বাংলা ব্যাকরণের সমাস চিন্তা নিয়ে আর কোনো ভুল হবে না ইনশাআল্লাহ।